শুরু করছি বাংলা বলছে। জ্বালানি গ্যাসের যে সংকট দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, তাই নিয়ে আজকে সংসদের ভেতরে বাইরে সুর চড়ালেন বিরোধীরা। এরই মধ্যে হরদীপ সিং পুরী তিনি সংসদে আজকে দাবি করলেন যে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, তারা পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং দেশে জ্বালানির তেমন কোনো সংকট নেই। এই সব নিয়ে আমরা আলোচনা করব। বাস্তব চিত্রটা কি সেটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআই এর পক্ষ থেকে শ্রী কুমার মুখার্জি, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে প্রদীপ্ত মুখার্জি। আমরা শুরুতেই চোখ রাখবো প্রতিবেদনে। চিন্তা বাড়ছে দেশবাসীর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা লেগেছে হোটেল রেস্তোরাঁয়। পরিস্থিতি সামাল দিতে অনেকে ফিরে গেছেন সাবেক পদ্ধতিতে। জেলায় জেলায় কাঠ কয়লায় চলছে রান্না। হেঁসেলের আগুন পৌঁছেছে দিল্লিতেও। সংসদের বাইরে কেন্দ্রের বিদেশ নীতির বিরুদ্ধে সোচ্চার হন বিরোধীরা। পোস্টার নিয়ে চলে স্লোগান। ইরান যুদ্ধ নিয়ে ভারতীয়দের নিরাপত্তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সংসদে পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, দেশে জ্বালানির সংকট নেই, রান্নার গ্যাসের পরিমাণও বাড়ানো হয়েছে। Modi government's foremost priority is that the kitchen of India's 33 crore families, especially the poor and the underprivileged, do not face any shortage. Domestic supply is fully protected and the delivery cycle is unchanged. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days, unchanged from pre-crisis norm. তবে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। রাহুল গান্ধীর মতে দেশবাসীকে আতঙ্কিত হতে বারণ করছেন প্রধানমন্ত্রী, অথচ তিনি নিজেই নানা কারণে আতঙ্কিত। রাহুলের কথায় সায় দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। But PM himself is panicked for completely different reasons, right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं. বিজেপি পাল্টা কটাক্ষ করে জানিয়েছে জর্জ সোরেসের এজেন্ডাকে ফলো করছেন রাহুল। তিনি চান আমেরিকা, রাশিয়া, চীন ভারতকে বয়কট করুক। তবে রাহুলের মতোই প্রধানমন্ত্রীকে বিধেছে তৃণমূলও। গ্যাস যে হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয় 85 থেকে 90%, সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর জানা ছিল এবং আমরা দেখেছি যে সরবরাহ বন্ধ হবার পরেও আশ্বস্ত করে গেছেন মানুষকে, কিচ্ছু হয়নি। বিদেশ মন্ত্রকের দাবি, গত কয়েকদিনে ইরানে বিদেশমন্ত্রীর সঙ্গে 3 বার কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। External Affairs Minister and Foreign Minister of Iran have had 3 conversations in the recent days. The last one discussed issues pertaining to safety of shipping and India's energy security. Beyond that, it would be premature for me to say anything. হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলায় এর মধ্যেই 3 ভারতীয়র মৃত্যু হয়েছে, নিখোঁজ 1। গুজরাট উপকূলের দিকে পণ্য নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর এই প্রথম মুম্বাই এসে ভিড়েছে তেলবাহী জাহাজ। কলকাতা টিভি। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন মার্কেট অ্যানালিস্ট অনির্বাণ দত্ত। আমি অনির্বাণকে দিয়ে শুরু করবো। অনির্বাণ, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি গ্যাসের জন্য হাহাকার, সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আজকেও হরদীপ সিং পুরী তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে জ্বালানির কোনো সংকট নেই এবং সরকার পক্ষের বক্তব্য যে আসলে প্যানিক বুকিং হচ্ছে, রাশ বুকিং হচ্ছে, যে কারণেই এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আসলে জ্বালানির কোনো সংকট নেই এবং যেটা আজকে হরদীপ সিং পুরী বলেছেন যে গত কয়েকদিনে আমাদের যে ডোমেস্টিক যে উৎপাদন সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আর একই সঙ্গে একটা জিনিসও যেটা মেনশন করতে হবে যে আমরা দেখলাম যে এই হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ আসার অনুমতি সেটা ইরান দিয়েছে এবং যেটাকে একটা কূটনৈতিক জয় হিসেবে দেখানো হচ্ছে সরকার পক্ষের তরফ থেকে। আমি প্রথমে তোমার কাছে জানার চেষ্টা করবো অনির্বাণ, যে আমরা বিভিন্ন সরকার বিরোধী পক্ষ তাদের যে চাপানুতর দেখতে পাচ্ছি, আসলে সিনারিওটা কি? সাধারণ মানুষ যারা, তাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। অনেক হোটেল রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি কাটছাঁট করতে হচ্ছে, এমনকি অনেক মন্দিরে সেখানে ভোগ বিতরণ সেটাতে অবধি নিয়ন্ত্রণ কোথাও বন্ধ করতে হয়েছে, কোথাও সেটাকে সীমিত করা হয়েছে। এই চিত্রটার সঙ্গে সরকার যে আশ্বাস বাণী দিচ্ছে, দুটোর একটা আকাশ পাতাল তফাৎ। আসলে রিয়ালিটিটা কি? আমরা ওয়ারিড হব কি হব না?
না, রিয়েলিটিটা তোমরা সারাদিন ধরে দেখাচ্ছ। একটা কথা মাথায় রাখতে হবে যে যুদ্ধ যখন শুরু হলো তখন কিন্তু আমরা এরকম যে একটা পরিস্থিতি হবে সেটা আমরা ভাবতে পারিনি, এবং আমরা পেট্রোল ডিজেল নিয়েই আলোচনা করতাম। পেট্রোল ডিজেলের কী হবে, হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে কিনা, পেট্রোল ডিজেলের দাম বাড়বে কিনা। কিন্তু আমরা দেখলাম যে যুদ্ধের ঠিক 6 দিনের মাথাতেই রাত্রেবেলাতে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো, এবং তার কিছুদিনের মধ্যেই আমরা এসমা দেখলাম, এবং তারপরে একটা সরকার একটা বিজ্ঞপ্তি জারি করলো যে যেখানে প্রায়োরিটি বলে দেওয়া হলো যে গৃহস্থের রান্নাঘরে আগে গ্যাস দেওয়া হবে, বাণিজ্যিক গ্যাস পরে দেওয়া হবে। তো দেখুন, প্যানিক বলে যে কথাটা আছে সেটা বাংলা অভিধানে যদি দেখেন আতঙ্ক, এবং এই আতঙ্কটা কিন্তু সাধারণ মানুষের মনে ছিল না। সাধারণ মানুষের মনে হঠাৎ করে 3টে ঘটনা ঘটলো। একটা হচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো, একটা হলো এই এসমা জারি করে দেওয়া হলো, এবং তার সঙ্গে সঙ্গে একটা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। এবং এটার মানে যে ওই ক্যাপটা তৈরি 25 দিনের ক্যাপ স্কারসিটি আছে, সরকার এটা ট্রান্সপারেন্টলি এটা বলে দিল। এটা বলে দেওয়ার অনির্বাণ, পরে এটাকে আমরা স্কেয়ারসিটি আছে এটা ধরে নেব, নাকি এটা প্রিভেন্টিভ মেজার্স, কিছু কিছু প্রিএমটিভ কিছু পদক্ষেপ এটাও তো ধরা যেতে পারে, যেটা সরকার বলছে? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি স্কারসিটি না থাকে তাহলে আপনার তো প্রায়োরিটি করার দরকার নেই। আপনার তো প্রিভেনশনটা করছেন মানেই আপনি ধরে নিচ্ছেন সরকার যখন প্রিভেনশন করছে, সরকার যখন তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করছে, সরকার যখন তড়িঘড়ি এসমা করছে, তার মানে সরকারি ইন্টেলিজেন্স আছে, তারা যথেষ্ট শক্তিশালী, তারা আশঙ্কিত যে আমাদের যে গ্যাস, যে দেখুন 33 কোটি গ্যাস গ্রাহক আছেন সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমাদের যদি কনজামশন দেখেন প্রায় 35 মিলিয়ন মেট্রিক টন হচ্ছে আমাদের সারা বছরের গ্যাসের যে কনজামশন হয়, এবং সেটাকে মেনে নিয়েই তো সরকার বুঝতে পেরেছিল যে একটা প্রায়োরিটি করার দরকার আছে। আমি এটাতে অন্যায় বলছি না, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনাতে তারা প্যানিকড হয়ে গেলেন, এবং প্যানিকড হয়েই তারা ওই প্যানিক বুকিং চালু করলেন। যার দরকার আছে তিনিও বুক করছেন, যার দরকার নেই তিনিও বুক করছেন। আজকে যে স্টেটমেন্টটা কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছেন, আমি বলছি আমরা তো এটাকে, উনি একটা ক্যাবিনেট মিনিস্টার এবং একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর, আজকের দিনে দাঁড়িয়ে উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন এটা ধরে নিতে হবে ইট হ্যাজ বিন কনকার্ড বাই প্রাইম মিনিস্টার অর আদার যারা সিগনিফিকেন্ট মিনিস্টার্স আছেন। তার যে বক্তব্য, সেই বক্তব্যটার পরে কি সাধারণ মানুষ একটু আস্থার জায়গা পাবেন, ফিরে পাবেন? আমার মনে হয় ফিরে পাওয়া উচিত। 2-3টে জিনিস এর মধ্যে আছে। একটা হচ্ছে এসমা জারি করাটা দরকার ছিল, যাতে দেখুন কালোবাজারি না হয়, যাতে মজুতকরণ না হয়, যাতে অসাধু ব্যবসায়ীরা মুনাফা না নেন, যাতে সাধারণ মানুষকে, গ্রাহকদের বিভ্রান্ত না করেন। এবং এই এসমাটা তখনই সম্ভব এর সঠিক প্রণয়ন যদি রাজ্য সরকারের সঙ্গে হাত ধরাধরি করে হয়। পুলিশ প্রশাসন নজরদারি না বাড়ালে, রাজ্য সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক ভেদাভেদ থাকলেও রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে, আমরা যেটা কোভিডের সময় দেখেছিলাম ঘন ঘন একটা মিটিং হতো, এসওপি জারি হতো, সেইগুলো যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা, আমি বলবো, কনফিডেন্স আসবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমিও চাইছি সাধারণ মানুষকে কনফিডেন্স দিতে, সরকারের উপরে ভরসা রাখুন, অযথা আতঙ্কিত হবেন না। আমি আসবো অনির্বাণ, আমি এখানে দাঁড়িয়ে একটু অশোকদার কাছে এই প্রশ্ন নিয়ে যাবো। আজকে দেখলাম আমরা যেভাবে সংসদের ভেতরে বাইরে যেভাবে সুর চড়াচ্ছিলেন বিরোধীরা, হরদীপ সিং পুরী যে বিস্তারিত বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো জ্বালানি সংকট নেই। এবং আমরা কি দেখলাম যে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ আসার সেটা ছাড় দিয়েছে ইরান, এবং যেটাকে একটা কূটনৈতিক জয় হিসেবেই দেখা হচ্ছে। দেখুন, ইরানের সাথে আমাদের একটা অনেক পুরনো বন্ধুত্ব ছিল, তা সেই বন্ধুত্বে কেন ছেদ পড়ে গিয়ে হঠাৎ ইসরায়েলকে বুকে জড়িয়ে নিতে হলো এবং হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভারতের জন্য, এর প্রশ্নের উত্তর একমাত্র বিজেপি দিতে পারবে, মোদী সরকার দিতে পারবে। 2 নম্বর কথা কিন্তু হচ্ছে, যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে ভারসাম্যের কূটনীতি, অর্থাৎ ভারত তার ভারসাম্যের কূটনীতি যদি দুপক্ষের সঙ্গে মেনটেন করে এরকম একটা ক্রুশিয়াল পরিস্থিতিতে, যেটা এখনো পর্যন্ত করে আসছে বলে ধরে নেওয়া যেতে পারে, তাহলে অসুবিধে কি আছে? না, তাতে অসুবিধার ব্যাপার কিছু নেই, কারণ ভারতবর্ষের বিদেশ নীতি কখনো পরিবর্তন হয় না। স্বয়ং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য গলা ফাটিয়েছিলেন, এই সরকার কেন করেছেন যাই হোক সেটা অন্য আলোচনা। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য এইটা যে নরেন্দ্র মোদীর কথায় দেশের মানুষ কি করে আস্থা ফিরে পাবেন। নোটবন্দির মতন একটা অপরিকল্পিত সিদ্ধান্ত, একটা অর্বাচীনের মতন সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি একই কথা বলেছিলেন, মানুষ যখন পাগলের মতন ব্যাংকের লাইনে দাঁড়াচ্ছে, এটিএম এর লাইনে দাঁড়িয়েছে, আপনার মনে আছে, সকলের মনে আছে, মেরে কো 50 দিন সময় দিজিয়ে, আগার ইয়ে আপনি এখন গ্যাস বন্ধের যে অভিযোগ তুলছিলেন সেটাতে ফিরুন, আজকে দাঁড়িয়ে সিচুয়েশনটা কোথায় দাঁড়িয়ে? তার কথা কি করে বিশ্বাস করবে? 50 দিন কেন, আজকে 9 বছর হয়ে গেছে, নোটবন্দির দগদগে এখনো রয়েছে। সুতরাং শুনুন, 6% ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয় ভারতবর্ষে ইন অ্যাভারেজ। এই 6%কে তিনি সেকেন্ড প্রায়োরিটির জায়গায় ফেলে দিলেন এই সরকার, ফলত অসংগঠিত ক্ষেত্র
তার মাজাটা অপরিকল্পিত জিএসটিতে ভেঙে দিয়েছিলেন, নোটবন্দিতে ভেঙে গেছিলেন, লকডাউনে ভেঙে দিয়েছিলেন, আরো ভাঙার চেষ্টা করলেন। আপনি ভাবুন তো, যারা ফুড ব্যবসার সাথে জড়িত, হোটেল ব্যবসার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এরও বাইরে অটো চালক ভাইরা, কি অবস্থা তাদের। আমার বাড়ি ব্যারাকপুর, অর্ধেকের বেশি অটো রাস্তায় নেই, মানে মারাত্মক ক্রাইসিসের জায়গা। আর কালোবাজারি প্যানিক করে কান্নাকাটি করছেন, এই সরকারের ব্যর্থতা। আমি কেন তরুণের কাছে confident আসবো, build up করতে পারেননি এতদিনে? আসবো খুব সংক্ষেপে, প্রত্যেকের কাছে আমি সংক্ষেপে যেতে হবে শুরুতে। আমি প্রথমে তরুণের কাছে আসি, যে তরুণ, এই প্রশ্ন তো উঠছে যে যখন হরদীপ সিং পুরী তিনি এই বক্তব্য রাখছেন, এই আশ্বাস দিচ্ছেন, সুজাতা শর্মা যিনি পেট্রোলিয়াম মন্ত্রকের যিনি যুগ্ম সচিব, তিনি যখন এই আশ্বাস দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে বাস্তব চিত্রটা, আমরা যদি একদম সাধারণ ঘর গেরস্থালির চিত্র দেখি, আমরা যদি রাস্তায় বেরিয়ে অটোর চিত্র দেখি, তাহলে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটার সঙ্গে তো এই আশ্বাসবাণীর অনেকটা ডিফারেন্স রয়েছে। মৌপিয়াদি, এটা তো অস্বীকার করার জায়গা নেই যেটা যুদ্ধ পরিস্থিতি চলছে, এটা অস্বীকার করার জায়গা নেই যে স্ট্রেট অফ হরমুজ ওখান থেকে মানে জাহাজগুলো আসতে পারছে না, এটা কি অস্বীকার করছি আমরা? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, লাইন ফাইন নিয়ে কথা হলো। কংগ্রেস দুর্দান্ত একটা পলিটিক্যাল পার্টি। এটা ছবি দেখো, এই ছবিটা কংগ্রেস আজকে টুইট করেছে, টুইট করে বলছে মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু একটু চেক করা ভুল হয়ে গেল, এটা 2012 ছবি। 2012-তে বিজেপি সরকার ছিল না। কংগ্রেস আজকে অনেক বড় বড় কথা বলছে, এই হয়েছে ওই হয়েছে, এরা অলওয়েজ বলে। আমি একটা ছোট্ট 10 সেকেন্ডের ক্লিপ চালাতে চাইবো, একটু শোনো ভালো করে তোমরা। कैसा रिफॉर्म है जहाँ पे 400 रुपए का सिलेंडर 900 रुपए में हो जाता है, महंगाई बेलगाम बढ़ती जाती है, कैसा रिफॉर्म? आप क्या कहना चाह रहे हैं कि आप इतने गरीब हैं कि आप 900 रुपए नहीं दे सकते सिलेंडर के लिए? हाँ, गरीबों के लिए है वो। आप क्या कहना चाह रहे हैं कि एलपीजी आम गरीब इस्तेमाल करता है? हाँ, जब आप चाहते हैं आप गरीब में जुड़ जाते हैं, नहीं तो बड़े अमीर हैं आप। ইনাকে পরিচয় করে দিতে হবে না আমাকে। কংগ্রেসের অশোক দা তো নিশ্চয়ই জানে ইনার কার স্টেটমেন্ট হলো। দেখো, আমি ওদিকে যাচ্ছি না, আমি জিজ্ঞেস করছি, আমি ছবিটা দেখতে পেলাম না, কি রেণুকা চৌধুরী? একদম প্র্যাকটিক্যালি ইস্যু দেখো। আজকে ফ্যাক্ট হচ্ছে ভারতবর্ষের মানে 60% এলপিজি এবং এলএনজি আমরা ইম্পোর্ট করি তোমার গালফ কান্ট্রিজ থেকে করতে। এবার আস্তে আস্তে জায়গা চেঞ্জ হচ্ছে। আমি যদি অয়েল সেক্টরে ফিরে যাই, ফুয়েলের ক্ষেত্রে আগে 2006 সালে ভারতবর্ষ 27টা দেশ থেকে নিত, যেটা আজকে বেরিয়ে 40টা দেশে গিয়ে দাঁড়িয়েছে। 40টা দেশ থেকে আমরা আনছি, ডিফারেন্ট রুট দেখা হচ্ছে। ফ্যাক্ট হচ্ছে দুটো মানে জাহাজ তেল নিয়ে ভারতবর্ষে এসছে। হরমুজ প্রণালী খালি ভারতবর্ষের জন্য বন্ধ এরকম তো নয়, হরমুজ প্রণালী বন্ধ সকলের জন্য। ভুল রাশিয়ার জন্য খোলা, চীনের জন্য খোলা, বাংলাদেশের জন্য খোলা, বাংলাদেশের জন্য খোলা হয়েছে। বাংলাদেশকে তেল আমাদের সাপ্লাই করতে হয়েছে, তেল আমাদের সাপ্লাই। আজকে আমাদের গাড়ি, আজকে আমাদের যে গাড়ি দেখছো না অশোক দা, আজকে আমাদের শান্ত অশোক দা শান্ত। তুমি বাংলাদেশ নিয়ে এত আনন্দ থাকো, ভারতবর্ষের দুটো জাহাজ এসে তোমার আনন্দ হচ্ছে না? তোমার খুশি হচ্ছে না, কষ্ট হচ্ছে নাকি পলিটিক্যাল ন্যারেটিভ সাজাতে পারবে না বলে? আমি আসবো, আমি একটু প্রদীপ্তর বাংলাদেশ কাছে যাই, নিয়ে খুব এত সংক্ষেপে। পিড়ি, প্রদীপ্ত, ভারতবর্ষে সাফল্য দেখছো আসবো না? প্লিজ। তোমরা কি বাংলাদেশী নাকি? অশোক দা থামতে, তুমি কি বাংলাদেশী? অশোক দা এক তুমি কি সেকেন্ড, বাংলাদেশী অশোক দা না তো? বাকি তুমি ভারতীয় স্পিকার তো? রয়েছে। অশোক দা, দিস ইজ নট ডান। দিদি, এবং শুরুতেই সব বোধহয় ইস্যুতে এত অ্যাগ্রেসিভ হওয়া যায় না, আপনাকেও বুঝতে হবে কোনটায় কতটা অ্যাগ্রেসিভ হতে হয়। এত অ্যাগ্রেশন কি আছে এটাতে? প্রদীপ্ত, দিদি, শুরুতেই মনে হলো যে একটা কথা শুনলাম, বিজেপি কোথাও বলেছে যে হরমুজ প্রণালীতে ভারতের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তখনই আমি দেখলাম তেহরান থেকে একটা রিপোর্ট বেরিয়েছে, তারা স্ট্রংলি এটাকে অপোজ করেছে। ফলে বিজেপি যেটা ক্লেম করছে আর তেহরান যেটা ক্লেম করছে, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল পাচ্ছি না। ফলে এখানে পশ্চিমবঙ্গ ব্যাপী একটা বিজেপির যে আইটি সেল, তারা রটিয়ে দিচ্ছে যে দেখো কোনো সমস্যা হয়নি। ইরান সরকার যেহেতু প্রদীপ্ত এটা দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, এটা ইন্টারন্যাশনাল বিষয় রয়েছে, আমি একদম নির্দিষ্টভাবে জানতে চাইবো যে ইরান সরকার এই দাবি খারিজ করেছে, এরকম কোনো প্রামাণ্য তথ্য নিয়ে কি তুমি বলছো? তাহলে আমরা তার উপর আলোচনা করতে পারি। হ্যাঁ আছে দিদি, যদি একটু সময় দাও আমি জাস্ট দেখিয়ে দিতে চাই। নাকি কোনো র্যান্ডম রিপোর্ট? না, র্যান্ডম রিপোর্ট না দিদি। এই যে রিপোর্টটা একটু যদি কেউ দর্শক বন্ধুরা দেখতে চান, যে নির্দিষ্টভাবে এটা কিন্তু করে দেওয়া আছে, এটা রিপোর্টটা দেখলে পেয়ে যাওয়া যাবে। যে কেউ সার্চ করলে ওদের ইয়েতেও পেয়ে যাবে। তেহরানের বিদেশ মন্ত্রক থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফলে যে প্রচার বিজেপি করে সেই প্রচার, এবং হয়তো সরকারের তরফ থেকেও এরকম একটা প্রচার হয়েছে জয়শঙ্করের তরফ থেকে। কিন্তু তুমি কিছুক্ষণ আগে জয়শঙ্করের যে বক্তব্যটা শোনালে, উনি বললেন আমাদের মধ্যে কথা হয়েছে, কিন্তু আমি এর বেশি কিছু বলতে পারছি না।
তার মানে যে প্রচারটা হচ্ছে আর যে বাস্তবতা দুটোর মধ্যে ফারাক আছে, এটা আমি আমার যে ডেটা তার থেকে আমি পেয়ে যাচ্ছি, এবং এই ডেটা second পাবলিক আচ্ছা, আছে, না, এখানে activate করতে কিছু হবে। নেই। 1 নম্বর। 2 নম্বর, দেখো ক্ল্যারিটির কতটা অভাব 7ই মার্চ থেকে শুরু করে আজ অবধি, যেখানে 5 লক্ষ রেস্টুরেন্টদের যে সংস্থা আছে ভারতে, তারা যখন বলছে যে আমাদের কোনো নির্দিষ্ট ক্ল্যারিটি করা হয়নি, হঠাৎ করে সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে 60 টাকা দাম বেড়েছে, একদিকে 115 টাকা দাম বেড়েছে, কিন্তু সাপ্লাই নেই। তার মানে আমাদের যে রিজার্ভ করার জায়গা ছিল, ভারত তো আজকে বিশ্বগুরু, সেই বিশ্বগুরু এমন একটা অবস্থায় রয়েছে যেখানে আমাদেরকে অ্যালাউ করার জায়গা তৈরি হচ্ছে, যে আমেরিকার একটা জায়গা অ্যালাউ করছে ভাই রাশিয়া থেকে কেন, তারপরেও কিন্তু আমরা কিনতে পারছি না। এদিকে ঝাঁসিতে, ইউপির ঝাঁসিতে 500 সিলিন্ডার নাকি চুরি হয়ে গেছে, সেটা রিকভার করা হয়েছে, 7 জন লোককে গ্রেফতার করা হয়েছে। আসবো আমি Social media-য় শ্রীকুমার, এক ঘুরে সেকেন্ড আমি দশ সেকেন্ড দাও, এক সেকেন্ড একদম শ্রীকুমার দার কাছে যাই। শ্রীকুমার দা, আমি আসলে এইটার পেছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে কংগ্রেসের সময় ইসরায়েলের সাথে আমাদের বিদেশ নীতি এবং সম্পর্ক একরকম ছিল। পরবর্তীকালে বিজেপি আসার পরে তার সম্পর্কটা পাল্টে গেল, যেখানে গবেষণা করা বা সব বিষয়ে পড়াশোনা ব্যাপার গোটাটাই রেস্ট্রিক্টেড ছিল, কেউ যেতে পারতো না। সেখানে এখন ঢালাও রেটে যে কোনো ছেলে যত কম স্কলারই হোক না কেন, তাকে ইসরায়েল স্কলারশিপ দেবে যদি তার দেশে যায়। আমাদের দেশ থেকে ঢালাও একদম। এই ছেলেগুলো ফেরত এসছে কিন্তু অনেকে, এই ইসরায়েল আর এই যুদ্ধ। আমি বলছি ইসরায়েল যাদের নিজেদের দেশ ছিল না, যাদেরকে গ্যাস চেম্বারে জার্মানি ঢোকাচ্ছিল, সেই লোকগুলোকে দেশ দেওয়া হলো। দেশ দেওয়ার পরে তারা গাজাটাকে ধ্বংস করে দিল, একদম প্যালেস্টাইনের এই গোটা জায়গাটাকে একদম ধ্বংস করে দিল। একটা জিএনবাদী সরকার রয়েছে ওখানে, তার শ্রীকুমার দা, সাথে আজকে কোন আমরা please একটু সাধারণ কোলাবোরেশন মানুষের এই আমি- সাধারণ আমি- মানুষের সংকটটা একটু ফোকাস করি। আমি আসি। আমি জানি যে প্যালেস্টাইন নিয়ে আমি আপনারা শেষ আলোচনা করে করতে নিই। পছন্দ করেন, বুকে ব্যথা, ডেফিনেটলি তার পাশের দেশ জায়গাও বাংলাদেশে রয়েছে, হিন্দু মরলে কিছু অবকাশও হয় না। রয়েছে, তা নিয়ে আলোচনাও হয়েছে, কিন্তু আজকের প্রেক্ষাপটটা প্লিজ আমরা গাজা থেকে এনে এই মুহূর্তে যে বিভিন্ন ঠিক, গ্যাসের হাহাকার আমি চলছে তার আসছি। বাস্তবতা আছে তবে কি আমাকে আছে না তাতে আলোচনা একটুখানি করি। সময় দাও। তা হচ্ছে যে এই রকম একটা সরকারের সাথে অ্যালায়েন্স করলো। এখন প্রশ্ন হচ্ছে তুমি তো এই ট্রাবলের মধ্যে পড়বেই, কারণ তোমার ওপর বিশ্বাস, মানে রাশিয়ার, ইসরায়েল, আমেরিকা, ইরান, এই সবার সাথে তুমি যদি জুড়ে থাকো, তাহলে আসলে মানুষ কিন্তু বিশ্বাস করে না। আজকে গ্যাসের যে যা খুশি বলুন না কেন, এটা তো বাস্তব। যদি ওই জাহাজ দুটো না আসে, তাহলে আমরা দারুণ ক্রাইসিসে থাকবো, কোনো ভুল নেই তাতে। চলে এসছে, বলি চলে এসছে, তার কারণ আছে। চলে এমনি এমনি আসে না, তো এমনি ছেড়ে দিয়েছে ইরানকে, এমনি ছেড়েছে নাকি? ইরানকে কি ঘুষ দেওয়া হচ্ছে সেটাও তো জানতে হবে আমাকে। তো ফলে কি ঘুষ দেওয়া হচ্ছে? ন্যাশনাল সিকিউরিটি পরিষ্কার কথা, ঘুষের জায়গাটা তো খুব পরিষ্কার, কারণ ইরানের সাথে থাকবো এই কথাটা বলা, এবং ভারতবর্ষের কোনো জায়গা আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না এই যুদ্ধে, এটা ঘোষণা। এটা হলে এতে বড় আচ্ছা, ঘুষ আর আচ্ছা, কিছু আছে? আমি ধরলাম যে ব্যাখ্যাটা এটা কি- আমি বুঝতে পারি না, তাহলে ভাই, ইরানের আপনারা ঠিক এক সেকেন্ড, ব্যাখ্যাটা কোথায় আমি তাহলে কি বুঝতে পারি না। ইরানের অদ্ভুত কি মানে এটা? ইরানের সঙ্গে যদি কোনো কূটনৈতিক চ্যানেল ওপেন করে এই জাহাজের আশাটাকে এনশিওর করা হয়, আপনি সেটার এটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করে নয়, কিন্তু এটা হচ্ছে আমার কূটনৈতিক কোনো সম্পর্ক তো আছে। নির্দিষ্ট নীতি না নাগরিক থাকা। হতে হতে দেশের আমার নাগরিক কথা ভুলে হচ্ছে গেছেন যে আপনারা। কোনো নির্দিষ্ট নীতি নেই। আজকে যে কারণে আমি বাঁচতে পারি, কালকে সেই কারণেই আমি মরতে পারি। আমাকে ভাবতে হবে, একটা দৃষ্টিটা সামনে রাখতে হবে, এবং আমরা কি করব সেটা ভেবে নেওয়া উচিত। আমি আসবো, একটা ছোট্ট ইসরায়েল বিরতি, সম্পর্কে আমাকে তার আগে নিতেই এই হবে। ধারণাটার বাইরে বিজেপি। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমার তরুণের কাছে এখানে প্রশ্ন, যে তরুণ ঠিকই পশ্চিম এশিয়া একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ডেফিনেটলি আমাদের কারো হাতে নেই, কিন্তু তার একটা আঁচ সেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে পড়বে, সেটা স্বাভাবিক, সেটা অনিবার্য। প্রথমত হচ্ছে সেটাকে হ্যান্ডেল করার জন্য সেটাকে আগে থেকে সিচুয়েশন অ্যাসেস করে, সিচুয়েশনের ওপর নজর রেখে সেই সংক্রান্ত ব্যবস্থা নেওয়া। দুই হচ্ছে ট্রান্সপারেন্সি, এবং কালো যেটা আমরা কথা বলেছি, যে সমস্ত রাজ্য, সেই রাজ্যগুলোকে লুপে নিয়ে, বিভিন্ন রাজ্যের সরকারকে লুপে নিয়ে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী এই পরিস্থিতিটা সামাল দেওয়া, এটাতে কেন এই এত একটা গাফিলতি? অদ্ভুত টার্ম জানো তো মপিয়াদি, মানে ফেডারেল স্ট্রাকচার। কেন? মানে প্রবলেম হচ্ছে, তোমরা বিশ্বাস না, করো না একদম federal বিশ্বাস structure-এ? করি, একদম বিশ্বাস করি। ফার্স্ট থিং, there is nothing called federal structure in India. First, get your points corrected. Exactly. শোনো নাও,
ইট ইজ কল্ড কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন, আমাদের ফেডারেল স্ট্রাকচার নয়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড আদার থিংস অ্যাবাউট ফরেন মানে রিলেশনস, হ্যাঁ, সেটা concurrent list এ নেই। তার সাথে না কনকারেন্ট লিস্টের দরকার নেই, তার সাথে রাজ্যের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন কোনোদিন হয়নি, ভবিষ্যতেও হবে না, কোনো দলের ক্ষেত্রেও হয়নি, যখন কংগ্রেসও করতো না। থার্ড পয়েন্ট, এই যখন যে ওয়ার্ল্ড যেখানে ক্যাওয়াসটা হচ্ছে যে দুটো কান্ট্রির মধ্যে, যে তিনটে কান্ট্রির মধ্যে, তারা অ্যান্টিসিপেট করতে পারেনি, তারা এই জায়গায় যাবে ভাবেনি, এবং পুরো ওয়ার্ল্ড ক্রাইসিস যেটা হচ্ছে, ইন্ডিয়া অবভিয়াসলি সাফার করছে এবং তার ব্যবস্থা ট্রাই করে যাচ্ছে। যতবার ভারতবর্ষ প্রবলেমে পড়েছে, ভারতবর্ষ প্রবলেম থেকে ওঠার চেষ্টা করেছে। আমি এক্সাম্পল দেখো, কোভিড টাইমে যখন আসলো পিপিই কিট, আমাদের যখন লাগতো আমরা 2% প্রডিউস করতাম, আমাদের যা লাগতো। তারপর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আমার ম্যানুফ্যাকচার হলাম। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম না যে প্রডিউস করা যাবে, বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে। আমি শুনছিলাম প্রদীপ্তদার কথা, প্রদীপ্তদা ক্রিটিসাইজ করছেন, করুন, মানে দেশের সরকারকে করুন, ক্রিটিসাইজ করতে করতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, দেশটাকে ক্রিটিসাইজ করে দিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। দাদার কথা, সুকুমারদার কথা শুনছিলাম, সুকুমারদার ব্যাপারটা আছে, কিছু হলেই গাজা, ফিলিস্তিন এত যখন ওনার বিশ্ব নাগরিক হয়ে যান উনি, এমন আমি মনে করছিলাম তোমার প্যানেলে বসে আমি হয়তো কোনো বিদেশ সচিবের সাথে বসে আছি, আমি কোনো দলের নেতা বুঝতেই পারছিলাম না ওনার কথাবার্তা শুনে। উনি নাকি ছিলেন কিছু মানে ঘুষ ফুস দেওয়া হয়েছে, উনি ছিলেন। যাই হোক, দাদাকে একটা কথা বলবো, দাদা আপনি ফিলিস্তিন না ভেবে আপনাদের মহাশূন্যতা নিয়ে একটু খোঁজ নিন। চন্দন দাস, হরগোবিন্দ দাসকে যারা খুন করলো তারা কারা ছিল, তাদের পাশে কেন দাঁড়ালেন না, তাদের খুনিদের পাশে কেন আপনাদের আইনজীবীরা দাঁড়ালো, এটা খোঁজ দিন, আপনার ওই শূন্যতার এটা ফিট করে। থার্ড পয়েন্ট, প্রদীপ্তদায় কথা বলছিল, দেখো কে ইরান কি বলেছে, ইন্ডিয়া কি বলেছে, ওর থেকে আমার মনে হয় বড় ইম্পর্টেন্ট দুটো তেলের শিপ ভারতবর্ষে এসেছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আশাটা ইম্পর্টেন্ট। প্রদীপ্ত, তো অবশ্যই আসাটা ইম্পর্টেন্ট, কিন্তু মুশকিল হচ্ছে তাহলে কি আমি যেমন সোর্সের কনটেক্সটে আসছে তেহরান কি বলেছে সেটা বললে দেশকে ক্রিটিসাইজ করা হয়ে গেল না, তুমি তোর জন্য মানে বলবি কোনো না কিছু তোমাকে। একটা প্রশ্ন করলেই No, তাহলে দাদা। তুমি জানিয়ে বলতে দেবে দাও, যে বাইরে আছে, দেশদ্রোহী। বলতে দাও। আরে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দল যে দলের এমপি কে সবকিছু নিয়ে চুরি করে। বাইরে বাইরে সব ভারত সরকার ঘুরেছে এবং অপারেশন সিন্দুর নিয়ে সব থেকে ভালো পারফরমেন্স করেছে। এটা কোথায় ফলে পেলে? কোনো কিছু দাগিয়ে দেওয়ার আগে একবার ভেবে দেখা দরকার যে সত্যটা সত্য আর মিথ্যেটা মিথ্যে। না, এটা প্রত্যেকটা বলার, একদম। এটার তোমার সঙ্গে সাথে- সঙ্গে আচ্ছা, বলতে দাও। দেশের দ্রোহিতার কোনো প্রসঙ্গ আসে কিনা আমরা কখনোই বলিনি, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনকেও বলে দিয়েছেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা থাকবো। কিন্তু এই কিছুক্ষণ আগে যখন বলছে যে রাজ্যকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার মানে ক্রাইসিস সিচুয়েশনে যখন আপনি রাজ্যকে মানে রাজ্যের মানুষ নয়, মানে ভারতের মানুষ দাদা, মানুষ তুমি তো নয়, professor, মোদী দাদা, একটু সরকার বা constitution-টা BJP পড়ো এরাই না। হচ্ছে মানুষ। একটা রাজ্য তুমি তো স্টুডেন্ট পড়াও দাদা, পলিটিক্যাল সায়েন্সে যতদূর জানি আমি। একটু কনস্টিটিউশনটা পড়ো। বলতে বিশেষ চাই না, বলছি একটু আমি বাইরে সংবিধানটা আছি, পড়ো না চিৎকার দাদা। করলে আমিও বারবার তুমি দল বলতে করছো বলে পারতাম। সংবিধান ভুলে যাবে। আমার মুশকিল তরুণ হচ্ছে প্রদীপ্ত বাইরে আছে, একটু domestic uninterrupted factor বলতে দাও। of international politics। ধরো বম্বে দিয়ে শিপটা ঢুকবে, তাহলে বম্বে সরকারকে লুপে নেওয়ার দরকার নেই তো, মুম্বাইকে লুপে নেওয়ার দরকার নেই তো, মহারাষ্ট্রকে লুপে নেওয়ার দরকার নেই তো। ফলে ইন্টারন্যাশনাল রিলেশনস এর বেসিক যে রুল গুলো আছে সেগুলো না জেনে যদি টিভিতে বসে আসবো। কথা বলা হয় এক আর সেকেন্ড, মধ্যিখানে একটু ডিস্টার্ব করে, তাদের কিছু বলার নেই। ধরতে হবে ছোট করে। অশোক দাস, সংক্ষেপে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কি মারাত্মক জায়গায় চলে গেছে মৌপিয়া। শুধু কোথাও প্রসাদ বিতরণ বন্ধ তা নয়, মিড ডে মিল সরবরাহ বন্ধ, এবং যে বাচ্চাগুলো তাকিয়ে থাকে দুপুরবেলা একটু খাবারের জন্য তাদের হাতে আমরা খাবার তুলে দিতে পারছি না। এবং এই যে মারাত্মক জায়গা। কমার্শিয়াল সিলিন্ডারের উপর নির্ভর করে একটা বিরাট ইকোনমি চলে। একেবারে সেটা সেটাই তো একদম বলছি। রাস্তার ধারে ফুটপাথের একটা দোকান হোক, পাইস কথা। হোটেল হোক বা একটা 5 স্টার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি তার সঙ্গে আমি শুধু মুভি একটা ছোট্ট কথা বলে শেষ করব নির্ভরশীল। এই পর্যায়ে, সেটা হচ্ছে 2008-এর যখন চরম আর্থিক বিপর্যয়, সেটাও ভারতবর্ষ সামাল দিতে পেরেছিল। এর কারণটা ডক্টর মনমোহন সিং পরে বলেছিলেন যে একটা প্রাইস ব্যাকেটিং আমরা রাখতে পেরেছিলাম, এবং আনঅর্গানাইজ সেক্টর যার উপর ভারতের অর্থনীতির প্রায় 80% নির্ভরশীল, তাকে মজবুত জায়গায় রাখতে পেরেছিলাম। সেই আনঅর্গানাইজ সেক্টরটাকে ভেঙে দেওয়ার এক ভয়ানক আমি খুব চক্রান্ত সংক্ষেপে চলছে, এবং আজকে তাই হলো। খুব সংক্ষেপে শ্রীকুমারদার কাছে আসবো। অশোক দা একটু পিছন প্লিজ। শ্রীকুমারদা, আপনি একটা শব্দ ব্যবহার করছেন ঘুষ। আমার বক্তব্য হচ্ছে যে যদি আমাদের এখানের যে সাপ্লাই লাইনটা সেটা এনশিওর করতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কূটনৈতিক চ্যানেলে যদি বার্গেন কিছু হয়ে থাকে সেটা কি আপনি ঘুষ আমি না। প্রথমত আপনার যে তথ্য সেটা আমি জানি না যে আপনি কি ঘুষের কথা বলছেন, কেমন ঘুষের কথা বলছেন, আমি সেটা বাদ দিয়ে বলছি যে সত্যি যদি এখানে কোনো আলোচনা চলে এবং কিছু শর্ত ইত্যাদির উপর নির্ভর করে যদি বিষয়টাকে স্ট্রিমলাইন করা হয়, সেটা এই ধরনের কূটনৈতিক বার্গেন তো খুব স্বাভাবিক।
বার্গেন শব্দটাও ইনফ্যাক্ট এখানে প্রযোজ্য কিনা আমি বলতে পারবো না। এক নম্বর কথা হচ্ছে যে আমার দেশের মানুষগুলো দারুণ কষ্টের মধ্যে আছে, এ কথাটা তো প্রথম স্বীকার করে নিতে হবে। বিদেশি সচিব লাগছে কি আমাকে অন্য কিছু লাগছে সে আরেক কথা, কিন্তু পরিষ্কার কথা যে আজকে তেলটা কিন্তু বাইরের থেকে আসবে। সুতরাং যখন আলোচনা হবে তখন বাইরের দেশের সাথে আমার কি কি কূটনৈতিক সম্পর্ক ছিল আর কি হলো, এই কথাটা যদি না আসি আমি, তাহলে কোনোদিন কিছু দাঁড়াবে না। আমি সেই কারণেই বলছি যে বিজেপি একটু ভাবা দরকার তাকে যে আগামী দিন তার আরও কি সমস্যা হবে। আমি ঘুষ মানে টাকা দেওয়া ঘুষ নয়, ঘুষ মানে হচ্ছে সম্পর্ক যেটা নর্মাল কোর্সে সম্পর্ক নয়, যেটা ওই মুহূর্তের জন্য কৌশল করে সরে আসা। যেমন পাকিস্তান এখন বলছে সরাসরি তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না আমেরিকাকে। এক, দু নম্বর কথা হচ্ছে একাধিক দেশ, সৌদি আরবিয়া, এই ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়টাই তো ভীষণ ডাইনামিক, ভীষণ ডাইনামিক। না চেঞ্জ তো করতেই হবে। সৌদি আরব বললো যে আমরা এখন আমাদের এখানটা আমেরিকাকে ব্যবহার করতে দেবো না। এইগুলো এক এক সময় এক এক সিদ্ধান্ত, কিন্তু সরল সহজ সরল সত্যি করে কথা বলা। এর আগে যখন আমরা ইসরায়েলের সাথে একাধিক বদমাইশি চুক্তি করতে যাচ্ছিলাম, যখন আমাদের নেতাদের সমস্ত খবরাখবর নেওয়ার জন্য ইসরায়েলের বিভিন্ন ফোন ব্যবহার করা হচ্ছে, পাকিস্তানের অবস্থানটাকে আপনি প্রেস করলেন, মানে পাকিস্তান আপনি মনে করছেন পাকিস্তান এক্ষেত্রে বেটার অবস্থান নিয়েছে? কেন আমাদের সাথে আমরাও যা করেছি ওরাও তাই করেছে। ওরাও তেলটা পাওয়ার জন্য যা ব্যবস্থা নিয়েছে আমরাও নিয়েছি তাই। এখন ইসরায়েলের সাথে কি আমরা সম্পর্ক মেনটেন করছি নাকি? করছি না। এই কটা দিন আগে গেছিল আমাদের প্রধানমন্ত্রী, তারপর সরে আসছেন। এখন ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ হয়ে গেছে, এটাই বা কে বললো? না, হয়নি তো। যে ছেলেগুলো হবে কোত্থেকে, যে কয়েক হাজার ছাত্রছাত্রী গবেষণার জন্য গেছিল, সেই ছেলেগুলো ফেরেনি কিন্তু। তো আমি যদি আমার ভারতীয় নাগরিকদের জন্য চিন্তিত না হই, তাহলে হবেটা কি? ৬,০০০ জনকে অলরেডি ফেরত আনা হয়েছে, আরো ব্যবস্থা করা হচ্ছে। আপনার অনেকে মারা গেছে, দাদা অনেকে মারা গেছে থাকেন, আপনি জানি না অদ্ভুত দুনিয়ায় থাকেন। ফিলিস্তিন নিয়ে আলোচনা হবে না, প্যালেস্টাইন নিয়ে হবে না, গাজা নিয়ে হবে আরে না, বাংলাদেশ নিয়ে হোক না, মুর্শিদাবাদ নিয়ে হোক না, পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে হোক না, হবে বন্ধু পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে হবে। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একটা কমিউনিটি কোথায় শেষ করে দেবে। প্লিজ আজকে পয়েন্টে আসুন। রাহুলের নাম আছে, অশোকদা অশোকদা থামতে বললে থামতে হবে। আমি অনির্বাণের কাছে বলি, অনির্বাণ, এই রাজনৈতিক কচকচের মধ্যে দাঁড়িয়ে যে অটো চালক আজকে তার অটোটি বার করতে পারেননি, বা যে পাইস হোটেলের কর্মচারী বা যে 5 স্টার রেস্টুরেন্টের কর্মচারী, তিনি এই মুহূর্তে চিন্তায় আছেন যে তার কাজটা থাকবে কি না। এই মুহূর্তে যারা বিভিন্ন অনুষ্ঠান, ধরা যাক বিয়েবাড়ি ইত্যাদি অনুষ্ঠান যাদের রয়েছে, তারা জানেন না যে সেটা তারা করে উঠতে পারবেন কিনা আগামী 2-3 দিনের মধ্যে যেগুলো রয়েছে। যে বাড়ির যে মানুষজন, তারা জানেন না যে তাদের এই গ্যাস সিলিন্ডার বুক করে কবে পাবেন। তাদের জন্য কি, আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, ক্রাইসিসটা কি আরো বাড়তে পারে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখো, আমি এখানে আলোচনা শুনছিলাম, আমি একটা কথা বলি, এটা সংকট, এটাকে মেনে নিতে হবে, সরকারও যাতে মেনে নেয়। ঠিক, সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আছে, দলে কিন্তু বিজেপি প্রতিনিধি আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কেউ নয়। কেন্দ্রীয় সরকারের একটা বাস্তব পরিস্থিতিটাকে মাথায় রেখে, এটা শুধু পশ্চিমবঙ্গের ছবি আপনারা দেখাচ্ছেন, সারা ভারতবর্ষ জুড়ে একটা সংকট আছে, এটাকে মেনে নিতে হবে। এবং সব থেকে দরকার যেটা, একটা ট্রান্সপারেন্সি বজায় রাখতে। দেখুন, ট্রান্সপারেন্সি মানে ওই 8টার সময় আমি রোজই ভাবি বোধহয় প্রধানমন্ত্রী আসবেন, কিছু বলবেন, সেটা হচ্ছে না। কিন্তু আমি চাই এই অশোকদা, তরুণ, প্রদীপ্তর মধ্যে যাতে ঝগড়াঝাটি না হয়, একটা অল পার্টি মিটিং যাতে হয়, একটা সর্বদলীয় বৈঠক ডাকার একটা দরকার আছে। কারণ পার্লামেন্টে আলোচনা আমরা দেখেছি, আলোচনা ভেস্তে যায় মাঝে মাঝে। সেখানে দাঁড়িয়ে সবাই জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্যের কথা ভেবে, আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইসরায়েল, প্যালেস্টাইন নিয়ে একদম ইন্টারেস্টেড নয়। আমি অর্থনীতির লোকে, আমি ইন্টারেস্টেড যে ভারতবর্ষের অর্থনীতির যে বুনিয়াদ, সেটা যাতে চাঙ্গা থাকে। 2047-এ বিকশিত ভারত হয়তো হবে না, 2067-তে হবে, কিন্তু ভারতবর্ষের যে মানুষগুলোর দিকে তাকিয়ে প্রত্যেকটা লোক, মানে আমি বলবো যে সকাল থেকে রাত্রি অবধি যারা নিজেদের জীবন সংগ্রামে ব্রতী হয়েছেন, সেই জায়গাতে যদি একটা চিন্তার ভাঁজ পড়ে, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে। এবং ফেডারেল স্ট্রাকচার কি আছে, তরুণ বলছিল সংবিধান,
আপনি এসমা জারি করে এসমাটার প্রণয়নটা কিন্তু রাজ্য সরকার পুলিশ প্রশাসন ছাড়া হবে না। কিন্তু একটা তো বাস্তবতা আছে যে মানুষ আজকে যে রান্নার গ্যাস যদি সময় মতো না পান, আপনি যদি মিড ডে মিল দিতে না পারেন, আপনি তো বেকারত্বটাকে দেখতেই পাচ্ছেন যে পাইস হোটেল বন্ধ, সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করেন তারা কাজ পাচ্ছেন না, যারা গিগ ওয়ার্কার্স আছেন রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে লোকের বাড়ি বাড়িতে সাপ্লাই করেন তাদের অর্ডার কমে যাচ্ছে, এটা তো বাস্তব। এবার এই জায়গা থেকে আমরা কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমি বলবো জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য, প্রত্যেকটা দলকে একটুখানি দায়িত্বশীল হতে হবে এবং রাজনৈতিক নেতারা তারাই কিন্তু আমি বলবো সমাজের দিশা দেখান। আজকে আমরা কোন জায়গাতে আছি দেখুন, আজকে যে হরদীপ সিং পুরীর যে স্টেটমেন্টটা আছে না, এই স্টেটমেন্টটা যদি আপনি দেখেন তাহলে কোথাও কোনো সমস্যা নেই, তাহলে মনে হবে কোনো অসুবিধা নেই, আপনার কালকে গ্যাস শেষ হয়ে গেলে উনি তো 9 মার্চে এক্স চ্যানেলে পোস্ট করেছিলেন, সেখানেও তিনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবের চিত্রটা ভিন্ন। আমি তো সেটাই বলছি যে সরকার হ্যাজ টু গিভ আ ক্লিয়ার ডাইরেকশন যে কি হচ্ছে এবং আমরা প্রস্তুত হব। আমরা দেখুন আত্মনির্ভর ভারত হতে গেলে কি হবে কবে হবে জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষকে তো আত্মনির্ভর হতে হবে। আমি তাহলে কম রান্না করব, আমি কম গ্যাসের অপচয় বন্ধ করব, আমাকে রেডি রাখতে হবে। আর প্রত্যেকটা জিনিসের একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসের দাম বাড়ছে। আপনি চায়ের দোকানে চা কিনতে গেলে আগে যে দামে চা কিনতেন, আজকে আপনার অফিসের তলাতে দেখুন চায়ের দাম বেড়ে গেছে, রুটির দাম বেড়ে গেছে, আপনি আপনার এই চত্বরেই দেখবেন ইন্ডাকশন কুকারের দাম বেড়ে গেছে। এগুলো তো বাস্তব, এগুলোকে মেনে নিতে হবে। কিন্তু আমি বলছি এটাতে একদম ত্রাহির অভাব হওয়ার কিছু নেই, এটা একটা সাময়িক পরিস্থিতি। কিন্তু আমি বলছি এটা তো একটা সমস্যা, এই সমস্যাটাকে মানতে হবে। যত তাড়াতাড়ি আমরা স্বীকার করব, যত তাড়াতাড়ি কারেক্টিভ অ্যাকশন নেব, যত তাড়াতাড়ি অশোকদা, তরুণ, প্রদীপ্ত এক হয়ে কাজ করবে, সমাজে যারা আমি বলবো রেসপন্সিবিলিটি নিয়েছেন, সেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, আপনি এই গ্যাস সেন্ট্রাল গভর্নমেন্ট সাপ্লাই করছে, এসমা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু আপনার বাড়ির গ্যাসটা সেটা কিন্তু বিজেপির ঘরেও যাচ্ছে, টিএমসির ঘরেও যাচ্ছে, আমি বলছি কংগ্রেসের ঘরেও যাচ্ছে। কিন্তু আমি বলছি এটা বাস্তব। আমি আসবো আমরা যে পাইস হোটেলের কথা বলছি, একটুখানি বাস্তবটা বলে দিই। পাইস হোটেলের কথা বলছি, আমি বলছি পাইস হোটেলের ক্ষেত্রে আপনি দেখবেন যে সরকারের যে ডাইরেক্টিভস আছে বাণিজ্যিক গ্যাস বাণিজ্যিক প্রয়োজনেই কাজে লাগাতে হয়। কিন্তু আমরা যেসব দোকানের কথা বলছি, পাইস হোটেল আছে, সেখানে আপনি দেখবেন নীল রঙের সিলিন্ডার নেই, লাল রঙেরই সিলিন্ডার আছে, যেগুলো ডোমেস্টিক বাড়ির জন্য ইউজ করা হয়। তো সেখানে ডিস্ট্রিবিউটারদের একটা দায়িত্ব ছিল, ডিস্ট্রিবিউটাররা জেনে বুঝে, আমি বলছি জেনে বুঝে কিভাবে দিচ্ছে আমি সেটা টিভির সামনে বলছি না, কিন্তু সেই সিলিন্ডারগুলোই তো গ্রাহকের বাড়িতে না পৌঁছে, সময় মতো না পৌঁছে, রাস্তার দোকানে পৌঁছে যাচ্ছে। এইটা যদি এখন রুখতে হয় তার জন্য তো না, তার জন্য তো এক সেকেন্ড দাঁড়াও, তার জন্য তো এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে একদম নজরদারি বাড়াতে হবে। আমি বারবার বলছি সেটা দিল্লি থেকে নজরদারি সম্ভব না, এটার জন্য একটা কোঅর্ডিনেশন দরকার, প্রশাসনকে করতে হবে। তরুণ, আপনি ক্যাটারিং সার্ভিসেস চালাচ্ছেন আর আপনার ওখানে নীল সিলিন্ডার বলেছে প্রত্যেকের দায়িত্ব ছিল এবং বিরোধী দল হিসাবে আমাদেরও দায়িত্ব ছিল। তাই রাহুল গান্ধী গত 9 মার্চ এই প্রসঙ্গ লোকসভায় উত্থাপন করতে চেয়েছিলেন, স্পিকার মাননীয় ওম বিড়লা উত্থাপন করতে দেননি। 9 মার্চ 2026 রেকর্ড দেখে নিন। দেখুন আমি একটা ছোট্ট জিনিস, বাংলায় ভোটের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে যে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে চলেছে, যার উদ্যোগী তৃণমূল কংগ্রেস, যার সঙ্গে অন্য বিরোধী দল তারাও পাশে দাঁড়িয়েছে, এরই মধ্যে 193 জন সাংসদ এই নোটিশে সই করেছেন বলে জানা যাচ্ছে এবং আগামীকাল এই ইমপিচমেন্ট প্রস্তাব পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, বাংলায় ভোট ঘোষণা যখন কয়েকদিনের অপেক্ষা, তখন সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এর মধ্যেই সেই কাজও সেরে ফেলেছে তারা। নোটিশে সই করেছেন মোট 193 জন বিরোধী সাংসদ। এর মধ্যে লোকসভার রয়েছেন 130 জন, রাজ্যসভার 63 জন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে হলে লোকসভায় কমপক্ষে 100 জন সাংসদের সইয়ের প্রয়োজন ছিল, রাজ্যসভায় দরকার ছিল 50 জনের। সেই পথ পরিষ্কার তৃণমূলের। শুক্রবারই লোকসভা স্পিকারের কাছে প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর। কংগ্রেস থেকে আপ সাংসদরা, এমনকি কয়েকজন নির্দল সাংসদও নোটিশে সায় দিয়েছেন। This is the impeachment motion would be taken. This decision was taken by our honorable leader Mamata Bani. Then we have worked on that. We have brought the motion. Now we have signed, SP signed, Congress signed,
Sharad Pawar group signed, then the DMK signed, everyone has signed it. বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ। প্রথমে জেপি নাড্ডার বাড়িতে দলীয় সভাপতি নীতিন নবীনকে সঙ্গে নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর বাসভবনে এ নিয়ে বৈঠক হয়। বাংলাকে যে বিজেপি এখন পাখির চোখ করেছে তা পরিষ্কার। এর মধ্যেই বিধানসভা নির্বাচনে রাজ্যে বাড়তে চলেছে পর্যবেক্ষকের সংখ্যা। প্রতি বিধানসভা পিছু একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকতে পারে বলে কমিশন সূত্রে খবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থেকেই সাধারণ পর্যবেক্ষকরা বিধানসভায় নজরদারি চালাবেন। কলকাতা টিভি। সময় একদম সংক্ষিপ্ত, আমি এই প্রসঙ্গে সবার কাছে খুব সংক্ষেপে যাব। ইমপিচমেন্ট প্রস্তাবে 193 জন সাংসদের স্বাক্ষর, সেটা সংগ্রহ হয়ে গেছে তরুণ। বাদ বাকিগুলো কি কুমারটুলি থেকে অর্ডার দিয়ে তৈরি করবে? লোকসভায় 272, রাজ্যসভায় 123। কুমারটুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার দিয়ে কতজনকে নিয়ে যাক, অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে, দেখো এই নাটকটা বারবার আমরা দেখি। 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার এগেন্সে নো কনফিডেন্স আনা হলো, 2023-এ আনা হলো, আবার 28-এ আনা হবে, আমরা আশাবাদী। ওম বিড়লাকে নিয়ে রিসেন্টলি দেখলাম, সেখানেও কংগ্রেসের অনেক লাপালাপি দেখে নিলাম। তো আমি আবার বলছি, এই নাটকটা করক রেলিভেন্ট থাকার জন্য। গণেশ কুমারকে রাখবে না রাখবে আমার কিছু যায় আসে, কিন্তু বাদই সংখ্যাটা কি কুমারটুলি থেকে আসবে কিনা এই প্রশ্ন। প্রদীপ্ত, না, কুমারটুলি থেকে বিজেপি বিধায়ক আসবে কিনা সেটা আমি জানি না, কারণ এখানে 50-এর নিচে আসছে যতই ব্যানিশ কুমারকে আনুক। কিন্তু ভারতের সংসদীয় ইতিহাসে 193 জন সাংসদকে নিয়ে যে চর্চার মানসিকতা দেখা যাচ্ছে, সেখানেই বোঝা যাচ্ছে যে আমাদের সংসদের যে মান সেটা কত নিচে চলে গেছে। অটল বিহারী বাজপেয়ীর সময় যেরকম ছিল আর আজকে মোদিজির সময়, আমরা সাংসদদের যে সম্মান দেওয়ার জায়গাটা ছিল সেটা আজকে রাখতে পারছি না। স্বাভাবিকভাবেই 193 জন সাংসদ যখন দেশের ইলেকশন কমিশনারের বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট আনছে, সেটার গুরুত্ব কত এবং কত মানুষের রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে, সেটা যাদের বোঝার ক্ষমতা নেই তারা এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করবে আর পশ্চিমবঙ্গে আবার 50-এর নিচে নামবে। অশোকদা, তোতা পাখি নিয়ে বসো রাস্তায়। দেখুন, কিছু কিছু লড়াই প্রতিবাদকে স্বাক্ষরিত করার জন্যই করা হয়। ওম বিড়লার বিরুদ্ধে আমাদের ইমপিচমেন্ট প্রস্তাব একইভাবে ছিল, অনাস্থা প্রস্তাব, এই অনাস্থা প্রস্তাব এবং এই ইমপিচমেন্টও একই কারণে। আমি শুধু একটা কথা বলতে চাই, কুমারটুলি থেকে আনবে না কোথা থেকে আনবে আমি জানি না, তবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম দেখলো সংসদ যে একটা অনাস্থা প্রস্তাব কিংবা একটা ইমপিচমেন্ট প্রস্তাবও হয়তো উনি আসবে না। উনি ভয় পাচ্ছেন যে বিরোধীরা 3 বার হয়ে গেছে, বিরোধীরা নাকি তাকে ঘেরাও করবে। 3 বার হয়ে গেছে। এত ভয় কেন প্রধানমন্ত্রী? সংসদে আসতে পারছেন না কেন? সংসদে আসতে পারছেন না কেন? গান্ধী আমাদের সম্পদ। তাই নাকি? তাহলে বলুন রাহুল গান্ধী নেতা, পশ্চিমবঙ্গের রাহুল গান্ধী নেতা বলুন, পশ্চিমবঙ্গের অসুবিধা প্রচারে নেই। আসুক, রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের প্রচারে রাখো। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সংসদে আসতে পারছেন না ভয়ে, এবং সেটা বলেছেন এবং সেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে নাকি মহিলারা বিক্ষোভ দেখাবে, মহিলাদের কেন ভয় পাচ্ছেন? প্রধানমন্ত্রী মহিলা সংসদদের কেন ভয় পাচ্ছেন? আমার মহিলা বলছো, মহিলা সংসদদের কেন ভয় পাচ্ছেন? মহিলা সাংসদ মনে আছে? বলা হয়নি যে মহিলা সাংসদরা ওনাকে ঘেরাও করবে, তার জন্য ভয় আসতে পারছেন না? রাহুল গান্ধী এখানে যাবো না, বেঙ্গলে ডাকো, প্রচার টোচার করুক। আমাদের স্টার ক্যাম্পেনারকে আমরা মিস করছি। আমি শ্রীকুমার দা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংখ্যার তত্ত্বই শেষ কথা বলে না। তাহলে গোটা পার্লামেন্ট বা বিধানসভা এটা বিরোধী পক্ষের জন্য এইভাবে বলা হতো না, কারণ ওটা কখনোই সরকার পক্ষে না। এইটা হচ্ছে মূল কথা। ইমপিচমেন্ট প্রস্তাব আনার বেশ, তো এটা তো হারবে, তো জানা কথা। সংখ্যা তত্ত্বের হিসেবে তো হারবে, কিন্তু মনস্তত্ত্বের দিক থেকে মানুষের কাছে তার বার্তা পৌঁছানোর জন্য এটা একদম সঠিক। এই তো পদ্ধতি আছে এবং এটা মেনে নেওয়া উচিত, কারণ সবসময় খেয়াল রাখতে হবে বিরোধী পক্ষ মানে তো তার সংখ্যা কম আছে। তাহলে গোটা অ্যাসেম্বলি পার্লামেন্ট আমাদের সংবিধানে কেন লেখা আছে যে ওটা বিরোধী পক্ষের জন্য? এই জায়গা থেকে ওটা প্রতীকী, এরা প্রতীকী। এবং এখানে দাঁড়িয়ে অনির্বাণের কাছে খুব সংক্ষেপে যাব। উইল দ্যাট মেক এনি ডিফারেন্স? অনির্বাণ, উইল দ্যাট মেক এনি ডিফারেন্স? একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসআইআর দেখুন এর আগেও তো অন্য রাজ্যে হয়েছে, আমরা খুব সম্প্রতি দেখেছিলাম বিহারে হয়েছে, কিন্তু 11টা রাজ্য হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত পশ্চিমবঙ্গে যেভাবে এটা নিয়ে একটা, আমি বলবো সারা রাজ্য শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ঘটনাটাকে একটুখানি প্রস্ফুটিত করা হয়েছে এবং যেভাবে অ্যাগ্রেসিভলি এটার এগেনস্টে ক্যাম্পেন করা হয়েছে এবং তারপরে ইমপিচমেন্টে বাকি দলগুলোকে রাজি করানো, এবং শ্রীকুমার দা একদম যথেষ্ট বলেছেন যেটা একটা প্রতীকী, এবং এটা যদি 193 জন আমাদের 542 জন বা তারপরে রাজ্যসভা আছে সব মিলিয়ে, তার মধ্যে 193 জন তৃণমূলের, এখানে টোটাল এমপি কত? খুব কম, কিন্তু তারপরও এতগুলো
মানে দলকে একসঙ্গে এককাট্টা করে মানে ওই নির্বাচন কমিশনের এগেনস্টে এসআইআর এর বিরুদ্ধে যে এরকম একটা সারা দেশকে মানে আমি বলবো সারা দেশের সামনে এই আলোচনাটাকে এই যে মেসেজটা এই যেটা মেসেজটাকে যে তুলে এই ধরা, মেসেজটা তো এটা কিন্তু এই মেসেজটা যে অন্যরকম একটা spirit আছে এবং জ্ঞানেশ কুমারের পরবর্তী কার্যপ্রণালী যেটা হবে একজোট হচ্ছেন, এই মেসেজটা এটা তো খুব লাউড এন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে না? না হোক না, আমি তো আবার বলছি হোক, অসুবিধা কি আছে? এটা রাইট টু রেজিস্ট্যান্স এবং আমি আবার বলছি, দাঁড়িয়ে যাও। এবং আমরা দেখেছি জ্ঞানেশ কুমার গত পরশুর প্রেস কনফারেন্সে বেশ কিছু প্রশ্ন তো অ্যাভয়েড করে গেছেন, ইনক্লুডিং দিস ইমপিচমেন্ট। না, ডিসেন্ট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি, রাইট? তো তারা কথা বলবে, করবে, স্বাভাবিক, নর্মাল, এর মধ্যে অসুবিধার কিছু নেই। কিন্তু এই একই ড্রামা, এই একই ড্রামা আর কতবার? প্রদীপ্ত, না আসলে কি বলতো, আমাদের একটা রাইট টু রেজিস্ট্যান্স তো আছে, সেটা বোধহয় ওরা ভুলে যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে করো না দাদা, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রে বলবে না, বলতে হবে তো, আমাকেও বলতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদের বলতে দাও। ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভাতে কি হয়? বিরোধীদের বলার জায়গা থাকে? লাইভ কেন হয় না? পশ্চিমবঙ্গের বিধানসভায় সবার পক্ষে কি বক্তব্য হচ্ছে লাইভ কেন হয় না? মানুষ তাদের জনপ্রতিনিধিদের কথা কেন শুনতে পায় না? কেন মাইক বন্ধ করে দেওয়া হয়? কেন কথা হয় না বলো? পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন হয় না? লোকসভায় হয়, রাজ্যসভায় হয়, লোকসভা রাজ্যসভায় হয়। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী সব অ্যাসেন্ট বলে কি সরকার রাহুল গান্ধী আমাদের সময় একদম শেষ, আলোচনা এখানেই শেষ করতে হবে। 193 জন সাংসদের স্বাক্ষর ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে। সত্যি সত্যি কি কাজের কাজ কিছু হবে, নাকি আসলে যেটা অশোকদা বা প্রদীপ্তরা যেটা বলার চেষ্টা করছে, যেটা অনির্বাণও বললো, যে আসলে একটা প্রতীকী একটা মেসেজ দেওয়া বিরোধীদের তরফ থেকে, সেই মেসেজের যে অভিঘাতটা সেটা কতটা গুরুত্বপূর্ণ, এই চর্চাগুলো চলতেই থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।